প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। ঠিক আগের ক্লাসে আমি সমান্তর প্রগতি সম্পর্কে ডিসকাস করেছিলাম, হোমওয়ার্কও দিয়েছিলাম, অনেকেই আমাকে করে দেখিয়েছো। কয়েকটা হোমওয়ার্কের কিছু প্রবলেম ছিল, আমি সেগুলোকে বলে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা নেই। যাদের হোমওয়ার্ক এখনও জমা দাওনি একটু করে জমা দাও, তাহলে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। দেখো, আগের দিন সমান্তর প্রগতি যে গুণোত্তর প্রগতি, দুটো প্রগতির ডিফারেন্স কী। সমান্তর প্রগতি কী ছিল? সমান্তর প্রগতি একটা উদাহরণ যদি বলি, তাহলে 3, 5, 7, 9 এইভাবে যে এগোচ্ছে, ভালো করে শুনে নাও, 3, 5, 7, 9 এইভাবে যে এগোচ্ছে, এইগুলো কি বলি? এগুলো সমান্তর প্রগতি। কেন এগুলো সমান্তর প্রগতি বলা হয়? এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে একটি সাধারণ অন্তর্বর্তমান, হ্যাঁ কি না? সাধারণ অন্তর কত? 2, 2, অর্থাৎ 2, 2 করে বাড়ছে না, বুঝতে পারলে না? তাহলে এটা সমান্তর প্রগতি। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে কি হয়? গুণোত্তর প্রগতির ক্ষেত্রে গুণ করে বৃদ্ধি পায়। খুব ভালো, মানে ব্যাপারটা বুঝে নাও ভালো করে। যদি 3 হয়, 3-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 6। আবার 6-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 12। আবার 12-এর সঙ্গে 2 গুণ করলে 24, 24-এর সঙ্গে 2 গুণ করলে 48। এইভাবে যদি কোনো প্রগতি বৃদ্ধি পায় তাকে বলা হয় গুণোত্তর প্রগতি। বোঝা গেছে? আচ্ছা, নমিতা কিছুটা বলছিলে মনে হলো, কিছু বলছিলে? 8 আর 9টা হয়নি, চেষ্টা করো, আমি করে দেবো। আমি সহজ জিনিস আছে, করে দাও। 7এরটাও তোমার ভুল হয়েছে, তুমি চেষ্টা করো, আমি করে দেবো। যার যেটা ভুল হচ্ছে আমি বলে দিয়েছি, আমি করে দেবো। সহজ জিনিস কিন্তু, ঠিক আছে? 7এরটাও তোমার কিন্তু ভুল হয়েছে নমিতা, একটু দেখে নিও। যাই হোক, তাহলে দেখো, সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি পার্থক্যটা বুঝতে পারলে। একটা প্লাস যোগ করে করে গ্যাপ হয়, আর একটা হচ্ছে কি গুণ করে করে প্রগতিটা এগিয়ে যায়। তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও, সমান্তর প্রগতি কী কী জানে আমরা গুরুত্ব দিতাম? প্রথম পদ, শেষ পদ, সাধারণ অন্তর, ঠিক আছে? প্রথম পদ, শেষ পদ, সাধারণ অন্তর উপর গুরুত্ব দিতাম। এইখানে আবার গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব প্রথম পদের ওপর, আর সাধারণ অন্তর নয়, এখানে গুরুত্ব দেব হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করব, এরপরে সাধারণ অন্তর নয়, সাধারণ অনুপাত। অনুপাত কেন? অনুপাত মানে কম্প্যারিজন, অর্থাৎ পরবর্তী পদের সঙ্গে আগের পদের কতটা গুণে বৃদ্ধি পাচ্ছে সেটাকে বলি সাধারণ অনুপাত, যাকে আমরা কমন রেশিও বা আর দ্বারা প্রকাশ করব। বুঝতে পারলে? বোঝা গেছে? তাহলে আর কীভাবে বের করা হয়? এই যে পরবর্তী পদ থেকে আগের পদটা ভাগ করতে হবে, বা যে কোনো ক্ষেত্রে ঠিক পরের পদ থেকে আগের পদ ভাগ করলে যেটা পাবো তাকে বলতে পারি আমরা আর, বা সাধারণ অনুপাত, বা কমন রেশিও। কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কমন রেশিও সমান্তর প্রগতির ক্ষেত্রে কি হয়? সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। অন্তর কেন সেক্ষেত্রে বলছি? সেক্ষেত্রে অন্তর বলার কারণ হলো সেটিতে প্রত্যেকটা প্লাস করে করে এগোয় বা মাইনাস করে করে পেছ হয়, অর্থাৎ দুজনের মধ্যে একটা পার্থক্য থাকে। তাই এটাকে আমরা সমান্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর বলা হয়, আর গুণোত্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অনুপাত বলা হয়। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এরপরে একটা জিনিস জেনে নেওয়া দরকার, যে গুণোত্তরীয় মধ্যক, প্রত্যেকটা হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ। গুণোত্তরীয় মধ্যক বা জিওমেট্রিক মিন। গুণোত্তরীয় মধ্যক বা ইংলিশে নোট ডাউন করো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন বলতে কি বুঝি ভালো করে শোনো। ধরো এ, বি, সি, এই যে তিনটে নাম্বার বা এই তিনজন গুণোত্তর প্রগতিতে আছে। ধরলাম এই তিনজন গুণোত্তর প্রগতিতে আছে, এই তিনজন গুণোত্তর প্রগতিতে বর্তমান। ওকে, যদি তাই হয় তাহলে মাঝের যে পদটা, এইটা কি হবে? মাঝের পদটা বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এসি হবে। ওকে, এইটি হলো গুণোত্তরীয় মধ্যক। বোঝা গেছে? এই জিনিসটা অনেকটাই কার সঙ্গে মিল পাচ্ছ এটা দেখো, ভালো করে দেখো। আমি অনুপাত সমানুপাত করিয়েছিলাম, অনুপাত সমানুপাতের ক্ষেত্রে কিন্তু এই রকম ফর্মুলা কিন্তু ইউজ হয়। বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি ইকুয়াল টু প্লাস মাইনাস অফ রুট ওভার এসি। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। গেছে বোঝা? এই হলো গুণোত্তরীয় মধ্যক। তাহলে কোনো গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমরা কোনটা জানি? আমরা প্রথম পদ জানি, সাধারণ অনুপাত জানি। এর রেসপেক্টে কিন্তু দুটো ফর্মুলা গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। এর রেসপেক্টে কিন্তু দুটো ফর্মুলা গুরুত্বপূর্ণ। কি ফর্মুলা? দেখো, আগের দিন আমি 4টে ফর্মুলা করেছিলাম,
এই চ্যাপ্টারে মোটামুটি দুটো ফর্মুলা বর্তমান। হেডিং করো বিশেষ সূত্রাবলী, হেডিং করো বিশেষ সূত্রাবলী। দেখো এখানে সূত্র কি ভালো করে শোনো। ফার্স্ট ফর্মুলা এনতম পদ, ফার্স্ট ফর্মুলা এনতম পদ, এনতম পদকে টি এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এনতম পদ টি এন ইজ ইকাল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, টি এন ইজ ইকাল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এনতম পদ মানে ধরো একটা গুণোত্তর প্রকৃতি বলে দেওয়া আছে, বলল যে এর 22তম পদটি কী হবে। 22তম পদ বলতে এন ইকুয়াল টু 22, তো এ বলতে প্রথম পদ, আর বলতে সাধারণ অনুপাত, টু দি পাওয়ার 22 মাইনাস ওয়ান। ওকে, তবে হ্যাঁ এক্ষেত্রে একটু বলে রাখি, এই গুণোত্তর প্রকৃতির অঙ্ক সলভের জন্য ভালো করে শুনে নাও, সূচকের অ্যাপ্লিকেশান কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমরা সূচকের ক্লাস কিন্তু করেই নিয়েছি, যদি সমস্যা হয় আমি আবার করাবো, আমায় কিন্তু বলতে হবে। তবে এই গুণোত্তর প্রকৃতির অঙ্কে সূচকের কিন্তু প্রচুর প্রয়োগ রয়েছে। ওকে, চলো 2 নম্বর ফর্মুলা দেখো। এই হলো প্রথম ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা দেখো। 2 নম্বর ফর্মুলা বলতে পারি প্রথম এন সংখ্যক, প্রথম এন সংখ্যক পদের যোগফল, প্রথম এন সংখ্যক পদের যোগফল। দেখো এই যোগফলটাকে প্রকাশ করা হয় এস এন দ্বারা। আগের দিনে আমরা দেখেছি সমান্তর প্রগতির ক্ষেত্রে এই এস এন দ্বারা যে প্রকাশ করা হয়, এর কিন্তু 3টে ফর্মুলা বর্তমান। ভালো করে দেখো 3টে ফর্মুলা বর্তমান। ফার্স্ট, যখন কন্ডিশান, যখন এই যে আর এর মানটা 1-এর থেকে বড়, যদি এই সাধারণ অনুপাতটা 1-এর থেকে বড় হয়, তখন কি হবে, তখন এস এন ইজ ইকুয়াল টু হবে এ ইন্টু, ভালো করে নোট ডাউন করবে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। ওকে, মনে থাকবে যদি আর এর মানটা, সাধারণ অনুপাতের মানটা 1-এর থেকে বড় হয়, তাহলে যোগফল হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। ওকে, এবার 2 নম্বর ফর্মুলা, কন্ডিশন চেঞ্জ হচ্ছে, যখন আর এর মানটা 1-এর থেকে ছোট হয়। ওকে, এগুলো কিন্তু দেখে আমাকে বুঝতে হবে। তাহলে এস এন ইকুয়াল টু কী হয়, এ ইন্টু, জাস্ট একটু পরিবর্তন হয়, এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। ওকে, পরিবর্তনটা বুঝতে পারলে। এবার থার্ড বলতে থার্ড কন্ডিশান, যদি আর এর মানটা ইকুয়াল টু 1 হয়, যদি সাধারণ অনুপাতটা 1 হয়, তখন কি হবে, তখন এস এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এ। বলো এই 3টে ফর্মুলা নিয়ে কারো কোনো ডাউট, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছ? এই 3টে ফর্মুলা কিন্তু যোগফলের ফর্মুলা, তবে 3টে ভিন্ন কন্ডিশান বা ভিন্ন শর্তে। ঠিক আছে, আমরা যখন আর এর মান বের করব, সেই আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে প্রথম ফর্মুলা, যদি 1-এর থেকে ছোট হয় দ্বিতীয় ফর্মুলা, আর আর এর সঙ্গে 1-এর সঙ্গে সমান হলে এস এন ইকুয়াল টু এন ইন্টু এ। বলো বুঝতে পারলে হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে। তবে আগের সমান্তর প্রগতির সঙ্গে গুণোত্তর প্রগতির একটা অমিল রয়েছে। অমিল বলতে গুণোত্তর প্রগতিতে কিন্তু শেষ পদ বা এল এর কোনো ব্যাপার নেই, যেখানে সমান্তর প্রগতিতে আমরা এলের একটা বা শেষ পদ এল ধরে তার কিন্তু ফর্মুলা ইউজ করতাম। এরকম কোনো ইউজ কিন্তু গুণোত্তর প্রগতির ক্ষেত্রে নেই, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ওকে, বোঝা গেছে না যায়নি? তবে আর একটা জিনিস বলি, গুণোত্তর প্রগতির ক্যালকুলেশন কিন্তু সমান্তর প্রগতির ক্যালকুলেশনের থেকে অনেক বড় হয়, কারণ কোনো কিছু টু দি পাওয়ারে যাওয়া মানে কিন্তু এটা একটু কঠিন ক্যালকুলেশন হয়ে দাঁড়ায়। ওকে, চলো দেখো প্রথম প্রবলেম কীরকম দেয়। এই প্রবলেমগুলো পরে আমরা রেকগনাইজ করতে পারি না যে এটা গুণোত্তর প্রগতির অ্যাপ্লিকেশান। ঠিক আছে, চলো দেখো এই টপিকের প্রথম প্রবলেম। এই টপিকের প্রথম প্রবলেম ভালো করে দেখো। বলা আছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 4 ডট ডট আপ টু 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু কত? আজকের প্রথম প্রবলেম প্রত্যেকে নোট ডাউন করবে।
দেখো এটা দেওয়া আছে, তো এটা কিন্তু বুঝতে হবে যে এইটা গুণোত্তর প্রগতির অ্যাপ্লিকেশান। কি করে হচ্ছে দেখো, 2, তারপরটা 4, তারপরটা 8, তারপর 8, তারপরটা 16, এইভাবে এগোচ্ছে। যদি এইভাবে এগোয়, ভালো করে দেখো, যদি এইভাবে এগোয় তাহলে এটা কীভাবে এগোচ্ছে, গুণ করেছে 2, আবার গুণ করছি 2, এইভাবে যাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি প্রথম পদ a = কত, 2, কোনো অসুবিধা নেই, কেন 2 দিয়ে শুরু হচ্ছে, যেহেতু 2 গুণ করে এগোচ্ছে তাহলে r = কত হবে, 2 হবে, হ্যাঁ কি না? এবার 1, 2, 3, 4 পর্যন্ত 8টা, তাহলে কটা পদ, n = 8টা পদ। তাহলে বলো এই 3টে ডেটা আমার কাছে দেওয়া আছে, ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার আমাকে সমষ্টি বের করতে পারি। এবার সমষ্টির ফর্মুলা 3টে হয়, কোনটা অ্যাপ্লাই করব? দেখো সমষ্টির ফর্মুলা ডিপেন্ড করে আর এর মানের ওপর। আর এর মানটা এখানে 2, একের থেকে বড় না ছোট? অবশ্যই একের থেকে বড়। একের থেকে বড় হলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? নোট ডাউন করো, কি হয়, Sn = a × r⁻n−1 ডিভাইড বাই r−1। তাহলে এ কত, এ হচ্ছে 2 ইন্টু আর কত 2, n কত 8, -1 ডিভাইড বাই 2 - 1। বলতেই পারি তো, না কোনো সমস্যা আছে? দেখো এই ক্যালকুলেশন তোমাকে তাড়াতাড়ি করতে হবে। দেখো নিচেরটা 2 - 1 মানে 1 হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। তাহলে 2 × 2⁸ এবার 2⁸ এর মানটা কত, 2⁸ এর মানটা কত বের করা যাবে? অসুবিধা হবে কি 2⁸ বের করতে? দেখো খুব কঠিনও কিছু নয়। দেখো 2⁸ মানে কি, একটু তোমরা সিম্পলিফাই করলে বলতে পারি 2⁴ এর হোল স্কোয়ার। বলা যায় তো, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না, কিছুতে রেসপন্স করো তোমরা। বলতে পারি সূচকের নিয়ম অনুসারে 2⁴ এর হোল স্কোয়ার। 2⁴ মানে কত, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 স্কোয়ার। বলা যায়? আরে হ্যাঁ কি না, কিছু তো বলবে। 16 স্কোয়ার বলতে পারি। 16 স্কোয়ার মানে কত, 256 বলা যায়, -1। তাহলে 2 × 255 গুণ করে বলো কত হচ্ছে, 2 × 255 কত হয়? দেখো 510 অ্যান্সার। বলো বুঝতে পারলে কি পারলে না? কোনো ডাউট, কোনো সমস্যা? দেখো এই সমস্ত সিম্পলিফিকেশন বা এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে আমাদের। কিন্তু তুমি 2, 4 এরকম তো পরপর যোগ করা সম্ভব নয়। আমাদের গুণোত্তর প্রগতির অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করতেই হবে। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? ওকে, ভেরি গুড। পরে কোশ্চেন, চলো পরে কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আজকের, যে 1 + 3 + 3 স্কোয়ার + 3⁻³ প্লাস আপ টু 3⁶ = কত? চলো এটা যেন আমাকে বলতে না হয়, তোমরা যেন প্রত্যেকে করে ফেলো তাড়াতাড়ি। 1 + 3 + 3 স্কোয়ার + 3³ প্লাস আপ টু 3⁶ = কত? তাড়াতাড়ি দেখো পারা যায় কি না। দেখো তো পারা যায় কি না। দেখো এই সিরিজটা যেভাবে যাচ্ছে বুঝতেই পারছো, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 স্কোয়ার, 3-এর সঙ্গে আবার 3 স্কোয়ারের সঙ্গে আর 3 গুণ করলে 3-এর কিউ, এভাবে এগোচ্ছে। তাহলে প্রথম পদ a = কত, 1, ওকে। r = কত, 3, n = কত, এইখানে সমস্যা করবে। দেখো এটা 3⁻1, 2, 3, 4 আপ টু কত হচ্ছে 6, মানে এইখানেই 6টা প্লাস 1টা, তাহলে n কটা, 7টা। এইটাই কিন্তু ভুল যেন না হয়ে যায়। আমরা কিসে ভুল করি, আমরা যখনই দেখি শেষটা 3⁶, মানে ধরে নিই n = 6, তা কিন্তু না, সামনে কিন্তু 1 আছে, তাই কটা পদ সংখ্যা হচ্ছে 7টি। এবার যখনই আমি r এর মান পেলাম 3,
তিনটা নিশ্চয়ই একের থেকে বড়, তাহলে কোন ফর্মুলা ইউজ হবে? এস এন ইজ ইকুয়াল টু, বারবার ফর্মুলা লিখছে তোমাদের মনে থাকে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। তাহলে এর মান হচ্ছে ওয়ান, আর এর মান তিন টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ডিভাইড বাই তিন মাইনাস ওয়ান। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো এইবার থ্রি টু দি পাওয়ার সেভেনের মান কত? থ্রি টু দি পাওয়ার সেভেনের মান কত? নিচেরটা তো তিন মাইনাস এক দুই হয়ে যায়। থ্রি টু দি পাওয়ার সেভেনের মান কত কেউ বলতে পারবে? কি করব? চলো, তিন তিরিককে নয়, নয় তিনে সাতাশ, সাতাশ তিনে একাশি। তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর মানে একাশি হলো। থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে কত হবে? 243। থ্রি টু দি পাওয়ার সিক্স মানে কত হবে? আবার তিন গুণ করো, তিনগুলো তিন তিরিককে নয়, 729। আর থ্রি টু দি পাওয়ার সেভেন মানে করো, তিন গুণ করো, তিন গুণ করলে তিন নং সাতাশ, সাথে রইল দুই, তিন দুগুণে ছয়, দুই আট, সাত তিনে 21। হবে কি হবে না? বলো আমায় কোনো ডাউট থাকলে। তাহলে 2087 মাইনাস 1/2, হ্যাঁ কি না? তাহলে 2186 বাই 2, তাহলে কত হচ্ছে? 1093, 1093। হবে কি হবে না? দেখো একটু ক্যালকুলেশনের স্পিডটা তোমাদের বাড়াতে হবে। কোনো ডাউট থাকলে বলো, বুঝতে পারলে কি পারলে না? আমি এই রকমভাবে তো তিনের সূচক হিসাবে যেতে পারি। তো থ্রি টু দি পাওয়ার ফোর মানে একাশি, ফাইভ মানে আরেকটা তিন গুণ করলাম, সিক্স মানে আরেকটা গুণ করলাম, সেভেন মানে আরেকটা গুণ করলাম, সেটা লিখলাম মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, অ্যান্সার। কারো ডাউট থাকলে বলো আমাকে। নমিতা বোঝা গেছে? পারা যাবে তো? সৌমেন বুঝতে পেরেছো? সায়নী বোঝা গেছে? প্রিয়াঙ্কা, রিম্পা, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ওকে চলো পরের প্রশ্ন দেখো। দেখো সহজ প্রবলেমেরটাও। এবার এটা এনটিপিসি পরীক্ষায় এসেছিল, রেলের পরীক্ষা এনটিপিসিতে। দেখো কি বলেছে। বলেছে 3 2x প্লাস 1 ও 27 এটি গুণোত্তর প্রগতিতে থাকলে x এর মান কত? x এর মান কত? 3 2x প্লাস 1 27 এটি গুণোত্তর প্রগতিতে থাকলে x এর মান কত? পারা যাবে? একদম সহজ। তাড়াতাড়ি কি বলেছি আমি একবার বলে দিই। এ বি সি এরা যদি পরপর গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে মাঝের পদ গুণোত্তরীয় মধ্যক বি ইকুয়াল টু কী হয়? প্লাস মাইনাস রুট ওভার অফ এসি হয়। হ্যাঁ কি না? হয় কি হয় না? তাহলে মাঝের পদটা কি এখানে ডাইরেক্ট বলতে পারি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3 ইন্টু 27 বলা যায়? একেবারে সহজ কিন্তু। তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট 81, হ্যাঁ কি না? তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9। দেখো প্লাস মাইনাস 9টা খুব গুরুত্বপূর্ণ। অপশান দেখে বিচার করতে হবে কী অ্যান্সার হবে। তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশান পাবো। এক নম্বর ইকুয়েশান 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস 9, যেখান থেকে 2x ইজ ইকুয়াল টু 8, x ইকুয়াল টু প্লাস 4, এটাও পেতে পারি। আবার দু নম্বর তো এটাও হতে পারে যে 2x প্লাস x ইকুয়াল টু মাইনাস 9, তাহলে সেখান থেকে বলতে পারি 2x ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 8, x ইকুয়াল টু মাইনাস 4। তাহলে x এর মান প্লাস 4ও হতে পারে, মাইনাস 4ও হতে পারে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। অপশানে যেরকম থাকবে সেরকম কিন্তু অ্যান্সার হবে। এই নয় যে প্লাস 4ই শুধুমাত্র অ্যান্সার। যদি মাইনাস 4 থাকে মাইনাস 4 হবে, যদি প্লাস 4 থাকে প্লাস 4 দেবো, দুটো থাকবে না আশা করি। বোঝা গেছে? হ্যাঁ কি না বলো। বুঝতে না পারলে বলো আমাকে। বোঝা গেছে তো? চলো পরের প্রশ্ন দেখো।
পরের প্রশ্ন একেবারে সহজ করে দেখো, শুধু ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট। বলেছে 5 প্লাস 5 স্কোয়ার প্লাস 5 কিউব ডট ডট আপ টু 5 টু দি পাওয়ার 6 এর মান কত? তাড়াতাড়ি করে দেখো তো, প্রত্যেকের অ্যান্সার চলে আসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যালকুলেশন করো। অর্ক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। একটু নিয়মিত ক্লাস করো অর্ক, এত কামাই করো কেন? তোমাদেরকে জল টল আছে নাকি অর্ক ওদিকে? আজ নেবে গেছে? হ্যাঁ না আছে, রাস্তার সাইডে আছে। আচ্ছা দেখো পারা যায় কিনা। একেবারে সহজ তো, জলদি করো, জলদি জলদি জলদি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? প্রথম পদ a = 5। দেখো 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 টু দি পাওয়ার 2 হয়, 5 টু দি পাওয়ার 2 এর সঙ্গে আরেকটা 5 গুণ করলে 5 টু দি পাওয়ার 3 হয়। তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে, সাধারণ অনুপাত কত হচ্ছে? 5। কটা পদ আছে? 1 2 3 4 আপ টু 6, মানে n = 6টা পদ। অ্যাপ্লাই করা যাবে, যেহেতু আর এর মান পজিটিভ বা একের থেকে বেশি, তাহলে এসএন এর ফর্মুলা কি? জলদি অ্যাপ্লাই করো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। চলো তাহলে 5 ইন্টু 5 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই 5 মাইনাস 1। তাহলে 5 ইন্টু 5 টু দি পাওয়ার 6 মানে কত? 5 টু দি পাওয়ার 6 এর মান কত? দেখো ভালো করে দেখো, 5 টু দি পাওয়ার 3 মানে 125। 5 টু দি পাওয়ার 4 মানে কত? 125 ইন্টু 5 কত হয়? 625। 5 টু দি পাওয়ার 5 কত? 625 সঙ্গে 5 গুণ করো, 5 5 25, হাতে রইল 2, 5 5 দুগুণে 10 2 12, হাতে রইল 1, 6 5 30 1 31, 3125। তাহলে 5 টু দি পাওয়ার 6 কত? আর একটা 5 5 5 25, হাতে রইল 2, 5 দুগুণে 10 2 12, হাতে রইল 1, 6 5 3 15, 15,625 হয়েছে তো। মাইনাস 1 ডিভাইড বাই 4, ভালো করে দেখো, মাইনাস 1 ডিভাইড বাই 4। ক্যালকুলেশনটা শুধু করতে হবে, আর কিচ্ছু ব্যাপার নেই। তাহলে 5 ইন্টু এটা কত হচ্ছে? 15,624 ডিভাইড বাই 4। দেখো 4 দিয়ে কাটাকাটি নিশ্চয়ই যাবে, হ্যাঁ যাবে। 3 4 3 12, 3 6 4 6 24, 2 2 4 5 20, 2 6 56। তাহলে 36 56 ইন্টু 5, তাহলে করে ফেলো। 5 6 30, হাতে রইল 3, 5 5 25 3 28, হাতে রইল 2, 6 5 30 2 32, হাতে রইল 3, 5 15 18, 18,280। এরকম কি কারোর অ্যান্সার বেরিয়েছে? একটু দেখে নি, দাঁড়াও। 18,280, 19,000। দাঁড়াও দেখি, তাহলে আমার কিছু ভুল হলো কি? 3906। দাঁড়াও, ওকে ভেরি গুড, 3906। আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি। এটা 6 নয়, এটা 3906। ওকে, এক্সট্রিমলি সরি, এটা আমার ক্যালকুলেশনে পুরো 3906। তাহলে গুণ করলে কত হয় বলো আমাকে? 5 দিয়ে গুণ করলে 5 6 30, 5 6 30, 9 5 45, 9 5 45, 5 45 দিয়ে 8 4, 15 4 19, 19,830, তাই তো? 19,530। ভুল হচ্ছে কেন আমার গুণ? দাঁড়াও তো, 5 30 না 45, 45 5, সরি 45 5, 19,530। ওকে, অসুবিধা নেই। তাহলে দেখো এই সমস্ত অঙ্কে না শুধুমাত্র ক্যালকুলেশন ওরিয়েন্টেড। এই ব্যাপারটা শুধু ক্যালকুলেশন একটু ঠিকঠাকভাবে করতে হবে, মাথার ঠান্ডা করে, তাহলে দেখবে কোনো কিছু ভুল হয় না। ওকে, অসুবিধা নেই। এরপরে দেখো গুণোত্তর প্রগতির এমনও কিছু অঙ্ক পড়ে যেগুলো হচ্ছে ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট। ভালো করে দেখো কীরকম ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট, কিন্তু সেটা অ্যারিথমেটিকের প্রবলেম মতো শোনাবে। দেখো নর্মালি অ্যারিথমেটিকের প্রবলেম আমরা জানি যে গড়, সময়, দূরত্ব, এগুলো অ্যারিথমেটিকের প্রবলেম। এরকমও কিছু অ্যারিথমেটিকের প্রবলেম আছে যেগুলো অ্যাপ্লাই করবো আমরা গুণোত্তর প্রগতি দিয়ে। যেমন দেখো, একজন ছাত্র প্রথম দিনে 2টি, দ্বিতীয় দিনে, নোট ডাউন করা, খুব ভালো প্রশ্ন, দ্বিতীয় দিনে 4টি, তৃতীয় দিনে
তৃতীয় দিনে 8টি অঙ্ক করে, 8টি অঙ্ক করে। ওকে, 7 দিনে সে মোট কটি অঙ্ক করবে? ওকে, প্রশ্নটা বোঝা গেছে? দেখো, প্রশ্ন শুনলে তোমরা কি করবে জানি না, কিন্তু এটা গুণোত্তর প্রগতির ব্যবহারিক প্রয়োগ। ভালো করে দেখো। তাহলে প্রথম দিনে 2টো, পরের দিনে 4টে, তারপরের দিনে 8টা। তাহলে এটা ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, এটা থার্ড ডে, এরকম করে 4th, 5th, 6th, 7th, এইভাবে সে এগোচ্ছে। তাহলে কিভাবে এগোচ্ছে? প্রথম দিন সে 2টো দিয়ে শুরু করেছিল, তারপরে ইন্টু 2, তারপরে ইন্টু 2, এইভাবেই সে করে করে এগোবে। তাহলে বলতে পারি এর মান কত? এখানে এর মান 2, সাধারণ অনুপাত কত? 2, এন কত? 7। হ্যাঁ কি না? তোমার কাছে এই 3টে ডেটা প্রোভাইড করা আছে, তোমাকে এস এর মান বের করতে হবে। করে নাও, a ইন্টু r⁻n-1 ডিভাইড বাই r-1। হ্যাঁ কি না? চলো অ্যান্সার করে ফেলো। তাহলে 2 ইন্টু আর বলতে 2⁻7 -1 ডিভাইড বাই 2 - 1। তাহলে 2 ইন্টু 2⁻7 কত হয় বলো? কেউ একজন 2⁻7 কত হয়? এক্ষুনি করলাম, প্রথম প্রবলেমে করেছি। 128 -1 ডিভাইড বাই 1। তাহলে 2 ইন্টু 127 মানে 254 হবে কি হবে না? কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে সে 7 দিনে মোট 254টি অঙ্ক করেছে। বোঝা গেল হ্যাঁ কি না? অর্ক বুঝতে পেরেছো তো? এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্ক, সহজ অঙ্ক। দেখো, দেখো ভালো করে দেখো। বলেছে এক ব্যক্তি, ভালো করে নোট ডাউন করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম বছরে 20,000 টাকা, দ্বিতীয় বছরে 40,000 টাকা, তৃতীয় বছরে 80 টাকা। এইভাবে বেতন বৃদ্ধি করে। ওকে, তার কততম বছরে বেতন 2,560 টাকা হবে? দেখো, আজকে শেষ প্রবলেম, ভালো করে দেখে নাও। এক ব্যক্তি প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 40, তৃতীয় বছরে 80, এইভাবে বেতন বৃদ্ধি করে। তার কততম বছরে 2,560 টাকা হবে? তাহলে দেখো কি বলেছে, পরপর আমরা বলে দিয়েছি যে 2, 20, 40, 80 এইভাবে বেড়ে বেড়ে কত হচ্ছে? 2,560 হচ্ছে। ওকে, তাহলে বৃদ্ধির হারটা কীরকম প্রত্যেক বছরের রেসপেক্টে? ইন্টু 2, তাহলে প্রত্যেকটা ইন্টু 2 করে এগোচ্ছে। তাহলে বলা যায় যে এ ইজ ইকুয়াল টু কত হবে বলো? 20। আর ইজ ইকুয়াল টু কত হবে? 2 হবে। হ্যাঁ কি না? তোমাকে এখানে কি চেয়েছে? এখানে কত বছরে, তাহলে এন ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। না বলতে পারি না, বলা যায় কি যায় না? আরে হ্যাঁ কি না? তাহলে কিভাবে কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এইখানে অ্যাপ্লাই করব টিএন এর ফর্মুলা। ঠিক আছে, টিএন এর ফর্মুলা মানে কততম পদের ফর্মুলা। তাহলে টিএন এর ফর্মুলাটা একটু মনে করা যাক। টিএন ইজ ইকুয়াল টু এ ইন্টু r⁻n-1 হয় কি হয় না? তাহলে চলো, এখানে টিএন বলতে কি? টিএন হলো এনতম পদ। এনতম পদটা কত? 2,560। তাহলে 2,560 ইজ ইকুয়াল টু 20 ইন্টু
টু টু দি পাওয়ার কত হচ্ছে n-1 ফেলে রাখবো, কোনো অসুবিধা নেই। দেখো এবার কি করি, তাহলে প্রথমে এই শূন্য কাটলো, তাহলে টু টু দি পাওয়ার n-1 ইজিক্যাল টু 128 বলা যায়, হ্যাঁ কি না? 128 মানে লিখতে পারি টু টু দি পাওয়ার n-1 ইজিক্যাল টু টু দি পাওয়ার 7। 128 মানে টু টু দি পাওয়ার 7, এটা নিয়ে কোনো ডাউট নেই নিশ্চয়ই। টু টু দি পাওয়ার 7 মানে 128 বলতেই পারি। তাহলে এখানে বলা যায় সূচকের নিয়ম দেখো, উভয় ক্ষেত্রের নিধান সমান হয়ে গেছে, তাহলে সূচকটাও সমান হবে। তাহলে n ইকুয়াল টু কত হবে 8। বলো আমাকে বুঝতে পারলে কি না? তাহলে অষ্টম বছরে তার বেতন 2560 টাকা হবে। বলো কেউ বুঝতে পারলে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বোঝা গেছে? প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? নমিতা বোঝা গেছে? সমন্বয়, অর্ক, রিম্পা দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু টিএন এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। টিএনটাই কত? টিএন বলতে এন-তম পদ, এন-তম পদটাই 2560। তাহলে প্রথম পদ আমরা জানি, সাধারণ অনুপাত জানি, এনটা বের করতে হবে। দেখো সমান করে নিয়ে ক্যালকুলেট করে সূচকের নিয়ম কাজে লাগিয়ে আমি এন এর ভ্যালু 8 বের করলাম, অর্থাৎ অষ্টম বছরে তার বেতন এটা দাঁড়াবে। বলো গুণোত্তর প্রগতির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আশা করি নেই। আজকে রাত্রিবেলা আমি গ্রুপে তোমাদের এই টপিকের ওপর আরও 10খানা হোমওয়ার্ক দিচ্ছি, করে আমাকে দেখাও। তাহলে সমান্তর প্রগতির হোমওয়ার্ক অনেকেই দেখিয়েছো, অনেকে ঠিকঠাকই হয়েছে। অর্ক একটু দেখিয়ে নিও আমাকে, করনি তুমি, করে রঞ্জিত করে দেখিয়ে নিও। তো এরপরে আজকে গুণোত্তর প্রগতি দেবো, এটা করে রেডি করো, তাহলে দেখবে এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই সপ্তাহের মকে কিন্তু গুণোত্তর প্রগতি রাখিনি, সমান্তর প্রগতি রেখেছি। একটু ভালো করে প্রত্যেকে দেখে নাও, তাহলে মক দিয়ে সুবিধা হবে। ওকে, আরেকটা জিনিস বলে দিই, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ পুলিশের কাট অফ ক্লিয়ার করে যাব, মেন্সের জন্য কিন্তু পড়া শুরু করো, ঠিক আছে? আর মেন্সের জন্য বিশেষ করে গুরুত্ব ইংলিশের ওপর। ওকে, আর একটা জিনিস বলে দিই, সামনে হচ্ছে একটা এসএসসির ভালো রিক্রুটমেন্ট এসছে গ্র্যাজুয়েশান বা এর ওপর, গ্র্যাজুয়েশান আর এইচএস পাসের ওপর। তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, প্রচুর পদ আছে, ঠিক আছে? প্রচুর পদ, ডিফারেন্ট ভালো ভালো পদ রয়েছে গ্র্যাজুয়েশান আর এর ওপর, হায়ার সেকেন্ডারির ওপর। তো মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। মেয়ে, হ্যাঁ বলো কি বলছো? আমি নোটিফিকেশানে দিয়েছি, দেখো এজ হচ্ছে অনেকটাই আছে, 32 মতো আছে মেবি গ্র্যাজুয়েশনের রেসপেক্টে, 20 থেকে 32, 20 থেকে 36 এরকম দেখলাম এজগুলো, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। ছেলেদের ক্ষেত্রে 100 টাকা ফর্ম ফিল আপ, মেয়েদের ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপের টাকা লাগছে না। এটা কিন্তু ভালো ভালো পোস্ট আর কি, যারা ম্যাথ রিজনিংয়ে খুব ভালো মানে স্কোর তাড়াতাড়ি করতে পারো, তারা কিন্তু এই এসএসসির ফর্ম ফিল আপ করতেই পারো, ঠিক আছে? পরীক্ষা হবে ডিসেম্বরে, তো হাতে এখনও কিন্তু টাইম আছে, ডিসেম্বর বা জানুয়ারি ফার্স্ট উইক হাতে টাইম আছে, সিলেবাস তো অনেকটা এগোচ্ছে, তো এই পরীক্ষাগুলো কিন্তু দিতেই পারবে। ওকে, আরেকটা জিনিস বলে দিই, যারা টেট পরীক্ষার্থী তারা সিটেটের ফর্ম ফিল আপ চলছে, সিটেটেও তোমরা কিন্তু ফিল আপ করতে পারো, ঠিক আছে? সিটেটেও কিন্তু পরীক্ষা হবে ডিসেম্বরের 24 তারিখ, যেটা অ্যাপ্রক্স ডেট আর কি। তো এখনও 2 মাস সময় আছে, তোমরা সিটেটের জন্য যদি প্রস্তুতি নাও তো ফর্ম ফিল আপ করতে পারো। হ্যাঁ, কোনটা বলছি? সিলেবাসটা ওই যেটা বললেন আপনি, ওটা সিলেবাসটা কোনটা, এসএসসি না সিটেট কোনটার? এসএসসি সিলেবাস, হ্যাঁ, ম্যাথ 25, রিজনিং 25, ইংলিশ 25, জিকে 25। ওকে, 100 নম্বরের পরীক্ষা। আমি দিয়ে দাও, আমি গ্রুপে যে দিয়েছি না, গ্রুপে যে নোটিফিকেশান দিয়েছি ওখানে দেখো সমস্ত ডিটেলস দেওয়া আছে। ওকে, সমস্ত দেওয়া আছে, একটু দেখে নিও নোটিফিকেশানটা ভালো করে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, 24 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, আজকে 1 অক্টোবর। তোমরা যদি যারা মনে করবে যে এটা করবে ফর্ম ফিল আপ, তো করে নিতে পারো, ঠিক আছে? অর্ক, সমন্বয়, সায়নী, রিম্পা তোমরা করতে পারো, প্রিয়াঙ্কা তুমিও করো, বুঝতে পারলে? চলো আজকে হচ্ছে এতটাই। ওকে, চলো।